সালটা 2015। শীতের শুরু হবে এমন সময়। ঠান্ডাটা পড়ছে বেশ। আমার চাচাতো ভাই আরিফ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মৃত্যুর খবর আমি পাই রাত 8টার সময়। হসপিটাল থেকে লাশ ছাড়তে ছাড়তে 11টা বেজে যায়। আমাকে বলা হয় লাশ নিয়ে গ্রামের বাড়িতে যেতে। আগেই বলে রাখি, আমাদের গ্রামের বাড়ি বরিশাল শহর থেকে 2 ঘন্টার পথ। এখন ঘটনায় আসা যাক। আবার কথা ছিল আমার সাথে আমার আরেক চাচাতো ভাই রিফাত ও রিফাতের বাবা আমাদের সাথে যাবেন। রিফাত যেহেতু আমার সাথেই ছিল, তাই জন্য রিফাত একেবারে হাসপাতাল থেকে আমার সাথে বাড়ির দিকে রওনা হলো এবং রিফাতের বাবা কিন্তু হাসপাতালে ছিলেন না। কথা ছিল রিফাতের বাবা তার বাড়ির থেকে বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়াবেন এবং আমরা গাড়িতে তাকে তুলে নিয়ে গ্রামের বাড়ির পথে চলে যাব। এবার গাড়ি নিয়ে হলো এক নতুন সমস্যা। যেহেতু শীত পড়ে গেছে তখন, তাই কোনো গাড়ি আমরা আর পেলাম না। যে সকল লাশ টানার গাড়িগুলো হাসপাতালে ছিল, সেই গাড়িগুলো এমনি পড়ে রইল হাসপাতালের ধারে। এবং লাশ টানার গাড়ির যে চালক, তারা সবাই বোধহয় ততক্ষণে লেপ কম্বল নিয়ে বাড়িতে ঘুমোচ্ছে। কেউ যেতে রাজি নয়। 1-2জন যারা ছিলেন তারা এত দূরের রাস্তা শুনে প্রথমেই না বলে দিলেন যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, কারণ রাস্তা অনেক দূর। অগত্যা এই বিপদ থেকে বাঁচালো একজন ড্রাইভার, কিন্তু তার বক্তব্য তাকে 3 গুণ বেশি টাকা দিতে হবে, তাহলেই একমাত্র সে যেতে রাজি হবে। কি আর করার আছে? যেহেতু হাতে তখন আর অন্য কোনো উপায় নেই, তাই জন্য সেই একজন ড্রাইভারকেই প্রায় 3 গুণ টাকা দিয়ে রাজি করালাম। গাড়িটা ছিল একটা ছোট্ট ট্রাকের মতো। গাড়ির সামনে আমি আর রিফাত বসে যেতে পারবো ড্রাইভারের পাশে, এবং পেছনে যে খোলা অংশটা, সেখানে আমরা লাশটাকে রাখবো বলে ঠিক করলাম। যদিও গাড়ির ড্রাইভার আমাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কেউ একজন লাশের পাশে গিয়ে বসো, কিন্তু আমরা কেউ রাজি হলাম না, কারণ গাড়ি চললে মারাত্মক ঠান্ডা লাগবে। প্লাস মনের ভেতর একটা ভয়ও কাজ করছিল, যেরকম ফাঁকা লম্বা একটা রাস্তায় লাশের পাশে বসে থাকব। গাড়িতে লাশটাকে তুললাম, ভালো করে বাঁধা হলো। আমি আর রিফাত দুজনের ড্রাইভারের পাশে গিয়ে বসলাম। তিনি বললেন যে দেখো, তোমাদের মধ্যে কারোর একজনের কিন্তু বসা অবশ্যই উচিত ছিল লাশের পাশে। আমরা কর্ণপাত করলাম না। গাড়ি চলতে শুরু করলো। অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি হেডলাইট জ্বালিয়ে সোজা দ্রুত গতিতে এগিয়ে চলল। এমন সময় গাড়িটা হঠাৎ করে একটু কেঁপে উঠল, তারপর একটা ধপ করে আওয়াজ হলো এবং আমাদের ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। লুকিং গ্লাসে তাকাতে যা দেখলাম তাতে আমরা অবাক। লাশটা গাড়ির থেকে মাটিতে পড়ে গেছে কিছুটা দূরে। লাশ পড়ারই শব্দ পেয়েছিলাম আমরা। ড্রাইভারকে বলে উঠলাম যে কি হলো, লাশটা ভালো করে বাঁধোনি? ড্রাইভার বলল বেঁধে তো ছিলাম, পড়ে যাওয়ার তো কথা নয়। যাই হোক, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। ফাঁকা রাস্তার মধ্যেখানে গাড়ি দাঁড়ালো। আমরা 3 জন গাড়ির থেকে নামলাম, আমি, রিফাত এবং ড্রাইভার। 3 জনে গিয়ে লাশটাকে তুললাম। তুলে আবার ট্রাকের উপর রাখলাম। রেখে আমি ড্রাইভারকে বললাম ভালো করে বাঁধো তো। ভালো করে শক্ত করে আমরা 3 জন লাশটাকে বেঁধে দিলাম গাড়ির সাথে। এবার আর কোনোভাবেও লাশ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। উঠে গেলাম গাড়িতে। আবার গাড়ি চলতে শুরু করলো। কেউ কারোর সাথে কোনো কথা বলছি না। এমন সময় আবার হঠাৎ করে ধুপ করে একটা আওয়াজ, গাড়িটা নড়ে ওঠে এবং লুকিং গ্লাসে আমরা দেখতে পাই লাশ আবার গাড়ির থেকে রাস্তায় পড়ে গেছে। আমি চিৎকার করে উঠলাম তখন ড্রাইভারের ওপর, আরে কি হচ্ছেটা কি মশাই, এরকম বারবার লাশ পড়ে যাচ্ছে, ঠিক করে বাঁধছেন না? ড্রাইভার বলল, লাশটা তো আমার সাথে আপনিও বেঁধেছিলেন, কেন আপনি কি শক্ত করে বাঁধেননি? চুপ হয়ে গেলাম। আবার 3 জন গাড়ির থেকে নামলাম। একই অস্বস্তি, বারবার লাশ পড়ে যায় গাড়ির থেকে। মাঝ রাস্তার মধ্যে পড়ে থাকা লাশটা তুললাম। তুলে গাড়ির মধ্যে রেখে শক্ত করে আবার বাঁধলাম।
এবং টানা হিচড়া করে দেখে নিলাম যে কোনোভাবেও কি লাশটার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। না, কোনো সম্ভাবনা নেই। আবার উঠে গিয়ে গাড়িতে বসলাম। আমি ড্রাইভারকে বললাম, গাড়ি ধীরে চালাও, কারণ এই এত জার্কিংয়ে এত স্পিডের জন্য হয়তো লাশ পড়ে যাচ্ছে। ড্রাইভার আমাকে বলল, আমি তো বলেছিলাম তোমাদের মধ্যে কোনো একজনকে পিছনে বসতে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে বসে আছি। গাড়ি চলছে, ফাঁকা অন্ধকার রাস্তার মধ্যে শুধু আমাদের গাড়িটা দাপিয়ে এগিয়ে চলেছে। আশেপাশ দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, এমনকি উল্টো দিক থেকেও কোনো গাড়ি আসছে না। শেয়াল কুকুরের আওয়াজ পর্যন্ত নেই। ঠান্ডা হাওয়া ঢুকছিল বলে কাঁচটা তুলে দিলাম। এমন সময় গাড়ির সামনে একজন লোক এসে হাত দেখালো। আমরা অবাক হয়ে গেলাম। ড্রাইভারকে বললাম, দাঁড়াও। আরে রিফাতের বাবা, মানে আমার চাচা। কিন্তু রিফাতের বাবা এত এগিয়ে কেন আসবেন? এখান থেকে রিফাতের বাড়ি এখনো প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। গাড়ি থামিয়ে রিফাতের বাবাকে, মানে চাচাকে জিজ্ঞাসা করলাম, আরে চাচা, তুমি এত দূর কেন এসছো? আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছিলামই। চাচা বলল, তোরা আসতে অনেক দেরি করছিলি, সেই কারণে আমি এগিয়ে আসলাম। যাই হোক, বল কোথায় বসবো? আমি আর রিফাত দুজনে বললাম যে যাও, পেছনে চলে যাও, লাশের সাথে বসো, ধরে বসো যাতে লাশটা পড়ে না যায়, কারণ মাঝপথে 2বার লাশ পড়ে গেছে। চাচা বলে উঠলেন, সে কি ব্যাপার, লাশ পড়ে যাচ্ছে? আমরা বললাম, হ্যাঁ, লাশ পড়ে যাচ্ছে, তুমি যাও পেছনে, লাশটা ধরে বসো, খুব ঠান্ডা লাগলে বলবে, তখন না হয় আমরা কেউ একজন যাব। রিফাতের বাবা বললেন যে কোনো অসুবিধা নেই, আমি গিয়ে পেছনে বসছি, যাওয়া যাক। ট্রাকের পিছনে লাশের পাশে রিফাতের বাবা উঠে গেলেন। বেশ কিছুক্ষণ গাড়ি চলছে, কেউ কারোর সাথে কোনো কথা বলছি না। এমন সময় মনে হলো গাড়ির পিছন দিক থেকে, অর্থাৎ যেখানে লাশটি রাখা রয়েছে, সেখান থেকে একটা আওয়াজ আসছে। কটমট করে একটা আওয়াজ, যেন হাড় ভাঙা হচ্ছে কারো। আওয়াজটা শোনা মাত্র মনটা কেমন যেন গড়ে উঠল। একটা অদ্ভুত ভয় সারা শরীরের মধ্যে দিয়ে খেলে যেতে আরম্ভ করলো। বিন্দু বিন্দু ঘাম কপালে জমতে শুরু করেছে। পেছনে তাকাতে যাব এমন সময় গাড়ির ড্রাইভার বলে উঠল, পেছনে তাকিও না, যিনি এসেছেন তিনি আদৌ তোমার চাচা তো? আমি তখন অবাক হয়ে গেলাম। ড্রাইভার বলল, লুকিং গ্লাসে দেখো। লুকিং গ্লাসে তাকালাম। লুকিং গ্লাসে তাকিয়ে যা দেখলাম তা কোনোদিনও ভাবিনি যে চোখের সামনে দেখতে পাবো। আমি আর রিফাত দুজনে চমকে উঠেছি। পেছনে যিনি উঠেছেন তিনি চাচা নন, সম্পূর্ণ অন্য একজন মানুষ, এবং তার বিবরণ অনেকটা এরকম যে তার মাথায় কোনো চুল নেই, তার চোখটা লালচে এবং তার থুতনি যেটা সেটা অনেকটা নেমে গেছে নিচের দিকে, একটা লম্বা মুখ, এবং তার হাতে অসংখ্য লোম, প্রচণ্ড লোম এবং মোটা লম্বা হাত, এবং সেই হাত দিয়ে তিনি মৃতদেহর যে হাত রয়েছে সেটাকে কনুইয়ের উল্টো দিকে বেঁকিয়ে কনুই থেকে হাতটি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, এবং সেই ভাঙার শব্দ আমরা পাচ্ছি কটমট করে। আমাদের মনে যা যা দোয়া কালাম ছিল সব পড়তে লাগলাম। গাড়ি খুব জলদি চালানোর পর দেখলাম আমার চাচা তার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। তাকে কোনো কথা বলতে না দিয়ে আমরা বললাম, তাড়াতাড়ি পেছনে গিয়ে বসো। ততক্ষণে পেছনে ওই লোকটা আর নেই। চাচা গাড়িতে উঠতেই গাড়ি প্রায় বাতাসের গতিতে চালিয়ে নিয়ে গেল। কিছু দূর গিয়ে আমরা এক নদীর পাড়ে চলে আসলাম। আমাদের বাড়ি এই নদী পেরিয়ে 5 মিনিটের পথ। নদীতে মাঝিকে দেখে একটু স্বস্তি পেলাম। তাড়াতাড়ি কোনো মতে মাঝিকে রাজি করালাম যে আমরা কিন্তু নৌকোয় এখন লাশ ওঠাবো। নৌকো ছাড়বে এমন অবস্থায় আরেকজন লোক কোথা থেকে নৌকায় এসে উঠল। নৌকো চলতে শুরু করলো। আমি, রিফাতের বাবা মানে আমার চাচা, এবং সেই লোকটা, এবং আমাদের ট্রাক ড্রাইভার। কেন ট্রাক ড্রাইভার আমাদের সাথে এখানেও? এখন প্রশ্ন হলো এটা। তার কারণ ট্রাক ড্রাইভার আগে কবিরাজির কাজ করতেন, এবং কোনো কারণে তিনি এখন আর সেই কাজ করেন না। তাই জন্য তিনি বললেন যে তোমরা এখন একটা বিপদে আছো, এখন বোধ হয় আমাকে তোমাদের দরকার। তাই আমিও এই লাশ নিয়ে তোমাদের বাড়ি অবধি যাব। আমার ট্রাক থাকে নদীর পাশে।
নৌকো চলছে, জলের কুলকুল আওয়াজ হচ্ছে। মাঝি নৌকো চালিয়ে যাচ্ছেন সামনের দিকে। নৌকোর ভিতরে যে ঢাকা জায়গাটা থাকে সেখানে আমরা লাশ রেখেছি, মানে নৌকোর ওপরে যে জায়গাটা, নৌকোর ওপর যে একটা জায়গা থাকে না যেখানে মানুষজন ভিতরে ঢুকে গেলে পর্দা দিয়ে দিতে পারে আর কি, তো সেরকম নৌকো আর কি। তো তার ভিতরে আমরা বসে আছি, আমি, তারপর হচ্ছে ড্রাইভার, রিফাতের বাবা এবং অন্য একজন লোক যিনি উঠেছিলেন মাঝপথে। হঠাৎ করে নৌকো মাঝ নদী বরাবর যেতেই একটা ঝপ করে শব্দ হলো নৌকোর বাম পাশে, এবং নৌকোটা হেলে গেল বাঁদিকে। ঠিক এমন সময় আমাদের ড্রাইভার চিৎকার করে উঠল, বাম পাশে কাছে, বাম পাশে, আরেকটু ডান দিকে, আরেকটু ডান দিকে। এমন সময় ঝপ করে ডান দিকে একটা আওয়াজ হলো এবং নৌকোটা ডান দিকে হেলে পড়লো। এমনভাবে নৌকো বাম দিক ডান দিক করতে শুরু করলো যেন যে কোনো মুহূর্তে আমাদের নৌকো ডুবে যেতে পারে। আমরা অনেক জোরে চিৎকার করে মাঝিকে বলতে শুরু করলাম, আরে বাঁচাও বাঁচাও, নৌকোকে বাঁচাও আমাদের। কিন্তু যখন নৌকো ডাঙায় এসে পৌঁছলো কোনো রকমে, আমরা এসে দেখলাম নৌকোয় কোনো মাঝিই নেই। এই অন্য লোকটি তার গায়ের চাদর সরিয়ে দিয়ে বলল, যিনি বাইরে থেকে হঠাৎ করে নৌকো এসে বসেছিলেন, কোথায় যাচ্ছিস? লাশটা না আমার কাছে রেখে যা। ওই লোকটার বিভৎস চেহারা দেখে রিফাত ওখানেই অজ্ঞান হয়ে গেল, কারণ এই লোকটাকেই আমরা দেখেছিলাম আমাদের ট্রাকের পিছনে। আমি, ড্রাইভার, আমার চাচা, আমরা সবাই তখন থতমত খেয়ে গেছি। আমি একদম সামনে দাঁড়িয়ে, আমার পেছনে আমার চাচা আমার হাত ধরে শক্ত করে চেপে দাঁড়িয়ে রয়েছে, এবং পাশে ড্রাইভার। আবার লোকটা বলে উঠল, কোথায় যাচ্ছিস? লাশটা আমার কাছে রেখে যা। তারপর লোকটা একটা ভয়ানক পৈশাচিক হাসি দিয়ে বলতে শুরু করলো, ওই অজ্ঞান ছেলেটাকে তাহলে আমার কাছে রেখে যা, লাশ রাখতে হবে না। সাথে সাথে কবিরাজ, মানে যে ড্রাইভার আর কি, সে রিফাতকে কোলে নিয়ে দৌড় দিলেন। সাথে সাথে আমরাও যত জোরে সম্ভব সেই কবিরাজ মানে ড্রাইভারের পেছনে দৌড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছতেই কবিরাজ গোয়াল ঘর থেকে একটা গরুর গলার দড়ি নিয়ে আসলেন এবং আমাদের বললেন, সবাই এটা ধরে নিচে শুয়ে পড়ো, আর ভুলেও চোখ খুলবে না। ততক্ষণে রিফাতের জ্ঞান ফিরে এসেছে। আমরা ওই দড়ি ধরতেই কেমন যেন মনে হলো কেউ খুব জোরে দড়িটা টানছে। কবিরাজ বলল, ভুলেও দড়ি ছাড়বে না আর চোখ খুলবে না। ওইদিকে ওই জিনিসটা বারবার বলে যাচ্ছে আমাদের গরুর ঘরে এসে পর্যন্ত, যে ছেড়ে দে দড়ি, ছেড়ে দে দড়ি, দড়িটা ছেড়ে দে, ওই অজ্ঞান ছেলেটাকে আমার হাতে তুলে দে। আমরা তখন কেউ তাকাচ্ছি না, দড়ি শক্ত করে ধরে রেখেছি, এবং মনে হচ্ছে উল্টো দিক থেকে কেউ যেন মারাত্মক পাশবিক জোরে সেই দড়িটাকে টানছে। এমন সময় ফজরের আজান শুরু হলো। মনে হলো দড়িতে টান হালকা পড়ল, সেই অশুভ শক্তি আমাদের ছেড়ে চলে গেল। এমন সময় হঠাৎ আমাদের মাথায় এলো, আরে লাশটা তো নদীর পাড়ে ফেলে এসছি। তারপর আমরা সকালবেলা প্রত্যেকে ছুটে ছুটে যাই নদীর পাড়ে, কিন্তু লাশ খুঁজে পাই না। সেই কবিরাজ বলে বোধহয় লাশটিকে নিয়ে চলে গেছে সেই অশুভ শক্তি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর একটা তাল গাছের নিচে ওই লাশের অর্ধেক খাওয়া অবস্থা আমরা দেখতে পাই। সে লাশের অবস্থা তখন মারাত্মক খারাপ হয়ে যায়। লাশটার মাথার থেকে অর্ধেক আর কিছু ছিল না। যেই হাতের কনুই ভেঙে গেছিল, মানে ওই ট্রাকের উপর, সেই কনুই থেকে হাত পর্যন্ত অংশ আর ছিল না, পুরো কাটা। ওই দেহ দেখে অ্যাকচুয়ালি সবাই কান্নায় ভেঙে পড়ে। আমাদের 3 দিন যাবৎ খুব জ্বর ছিল। 3 দিনের মাথায় রাত 12টার দিকে প্রচণ্ড জ্বর উঠে রিফাত মারা যায়, এবং তার পরের দিন ভোরেই ওই কবিরাজের লাশ ওই তালগাছের নিচেই পাওয়া যায়। আমার চাচা মানসিকভাবে একদম অসুস্থ হয়ে পড়েন, এবং এখন আমি পুরোপুরি সুস্থ আছি। ওই ঘটনার পর আমি আর ওই গ্রামেই কোনোদিনও যাইনি। এই পর্যন্ত আমার ঘটনা ছিল। ঘটনায় আসা যাক। 2023 সালের জানুয়ারি মাস, তখন সামনেই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সময়টা তখন 11:30। জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা। তখন আমাদের বাড়ির উঠোনে বেশ ভালোই রোদ পড়ে। রোদের সোনালি আলোয় চারিদিক ঝলমলে হয়ে ওঠে, সাথে চারিদিকে মাঝারি নিস্তব্ধতা এবং পাশের আম গাছে পাখিদের বিরামহীন কিচিরমিচির শব্দ। এমন মনোরম পরিবেশ দেখে আমি টেস্ট পেপার, একটা খাতা
আর পেন নিয়ে ঝলমলে রোদে ঘেরা উঠোনে চলে গেলাম টেস্ট পেপার সলভ করার জন্য। তখন প্রায় বেলা 12টা। সূর্য তখন মাথার উপর। রোদ থাকা সত্ত্বেও আম গাছের শীতল হাওয়া এসে একবার করে শরীর কাঁপিয়ে তুলছে। সেই সময় হঠাৎ করে বাড়ির মেইন গেটে এক মহিলা এসে উদয় হয়। মহিলার পরনে একটা ছাপা শাড়ি, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের রং ফর্সা, তার চোখ মুখে আতঙ্কের ছাপ এবং গোটা শরীর দেখে বোঝা যাচ্ছে যে তিনি বেশ বিধ্বস্ত। তো তিনি হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বললেন যে প্রদীপদার বাড়ি কোনটা। আমি তাকে ইশারায় দেখিয়ে দিলাম এবং তিনি যাকে খুঁজছেন তিনি আমার দাদু। আমার দাদু পেশায় একজন জ্যোতিষী। মহিলাটি আমাদের ঘরে ঢুকে গেল। অল্প কিছুক্ষণ পর মহিলাটি একটি প্যাকেটে মোড়া কিছু একটা নিয়ে বাড়ির বাইরে চলে গেল। আবার কিছুক্ষণ পর তিনি আসলেন। এসে হাত মুখ ভালো মতো করে ধুয়ে আবার ঘরে প্রবেশ করলেন। তারপর প্রায় 1 ঘন্টা পর তিনি কাঁদতে কাঁদতে ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। তারপর আমি ঘরে গিয়ে স্নান করে খেতে বসলাম। তো খাওয়ার সময় আমি দাদুকে জিজ্ঞাসা করলাম মহিলাটির সম্পর্কে। তখন দাদু মহিলাটির এবং তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমাকে বললেন। ঘটনার গোপনীয়তা বজায় রাখতে ছদ্মনাম ব্যবহার করলাম। মহিলাটির নাম সবিতা। তার পরিবারে সে, তার স্বামী এবং তার 2 মেয়ে। বড় মেয়ে কবিতা এবং ছোট মেয়ের নাম সহেলি। কবিতার বিয়ে হয়েছে বাপের বাড়ির সামনে। কবিতার একটি 7 বছরের মেয়ে আছে। মেয়েটির নাম মেহু। দিদুনের বাড়ির সামনে হওয়ায় মেহু তার দিদার কাছেই বেশি থাকে, আর সহেলি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সবিতাও একটা জায়গায় কাজ করে। তাদের মাঝারি আয়তন একটা টালির ঘর আছে। বহুদিন কষ্টের পর সবিতা এবং তার স্বামী ঠিক করে ঘরটা 2 তলা করবে। কিছু সেভিংস আর লোন নিয়ে ঘরটা বানাবে বলে উদ্যোগ নেয়। এরই মধ্যে সবিতার শারীরিক কিছু অসুবিধা দেখা যায়, যেমন মাথার চুলে জট ধরে যাওয়া, মাথা ঝিমঝিম করা, পুজো করতে বসলে জ্ঞান হারানো বা গা ভারী হয়ে যাওয়া। তো অনেকদিন ধরে এসব হচ্ছে দেখে সে ডাক্তার দেখায়, এবং ডাক্তার দেখেও তাতে কিছু কাজ হয় না, কারণ ডাক্তার কোনো রোগই ধরতে পারে না। এমন অবস্থায় সে তার এক প্রতিবেশী মহিলাকে বলে তার এই অবস্থার কথা। তখন সেই মহিলা সবিতাকে এক তান্ত্রিকের ঠিকানা দেয়। সে তান্ত্রিক নাকি এমন অনেক রোগ সারাতে পারেন এবং রোগের কারণও বলে দিতে পারেন। তো পরের দিন সবিতা তার স্বামীকে নিয়ে সেই তান্ত্রিকের বাড়িতে রওনা দেয়। তান্ত্রিকটির বাড়িটি একটি নিরিবিলি জায়গায়, ভাঙাচোরা একটা বাড়ি। সবিতা বাড়ির দরজায় ঠকঠক করে। ঠকঠক করতেই ঘরের দরজাটা কচকচ শব্দ করে কিছুক্ষণ পর খুলে গেল। ঘরের ভিতরটা বেশিরভাগটাই অন্ধকারে আচ্ছন্ন, আর ঘরের ভিতরটা বাইরের থেকে অনেকটাই ঠান্ডা, যা সাধারণ তাপমাত্রার মতন নয়। ঘরের ভিতর যেটুকু আলো আছে সেটি প্রদীপ এবং মোমবাতির আলো। তার উপর ঘরের ভিতর একটা অদ্ভুত গুমোট ভাব কাজ করছিল। প্রবল নিস্তব্ধতা চিরে সবিতা বলে উঠল, বাবা। তান্ত্রিক উত্তর দেয়, বলে, আয় বস এখানে, আমি জানি তোরা কেন এসেছিস আমার কাছে। সবিতা এবং তার স্বামী মেঝেতে বসে পড়ে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে সবিতা বলে ওঠে, আমার সাথে এমন কেন হচ্ছে বাবা? কথা বলতে বলতেই তান্ত্রিকটি আরো কয়েকটি প্রদীপ জ্বালিয়ে দিল। তান্ত্রিকের চেহারা দৃশ্যমান হলো সবিতার কাছে আরো ভালোভাবে। তার বুক অবধি সাদা কালো দাড়ি, কপালে একটা লাল বড় তিলক কাটা, চোখ দুটো স্নিগ্ধ এবং শান্ত, শরীরের গরম ছিপছিপে, যেন হাড়ের উপর চামড়া জড়ানো। তান্ত্রিকের সামনে অনেক ধরনের পুজোর সামগ্রী সাজানো। তান্ত্রিক বলে ওঠে, তোদের বাড়ির বাস্তুদোষ আছে, বাড়ি ভেঙে ভিটে মাটিতে যজ্ঞ করতে হবে আগামী অমাবস্যায়, তাহলে তুই সুস্থ হয়ে উঠবি। সবিতা এবং তার স্বামী যেহেতু বাড়ি মেরামতের পরিকল্পনা করছিল, তাই তারা তান্ত্রিকের কথায় রাজি হয়ে যায়। সবিতার পরিবার জানতো না তাদের এই একটা সিদ্ধান্ত তাদের পরিবারের জন্য কতটা নির্মম হতে চলেছে। তো কথা মতো আগামী অমাবস্যায় সারা রাত বাড়ির ভিটে মাটিতে যজ্ঞ হয়, কিন্তু যজ্ঞের সময় সবিতার পরিবারের কেউই উপস্থিত ছিল না।
কারণ তান্ত্রিকের বারণ ছিল। যজ্ঞের জন্য তান্ত্রিক সব সামগ্রী সহ 50,000 টাকা নিয়েছিল। যজ্ঞের পর বাড়ি তৈরির কাজ শুরু হয়। বাড়িটি ভালোভাবেই তৈরি হয়। বাড়িতে প্রবেশের আগে নারায়ণ পুজোর আয়োজন করা হয়। সেই পুজোটি তারা পুরোহিত দিয়ে করান। নারায়ণ পুজোর জন্য যে যজ্ঞের আয়োজন করা হয়েছিল, প্রথম সেখানেই সমস্যা দেখা দেয়। যজ্ঞের আগুন কিছুতেই উপরে উঠছিল না। ঘি, বেলপাতা সবকিছু অনেক পরিমাণে দেওয়ার পরেও যজ্ঞের আগুন যেন কোনো মতেই উপর দিকে উঠছে না। সেখানে উপস্থিত সকলেই বিষয়টাকে অত গুরুত্ব দেয় না, তবে পুরোহিতকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। যাই হোক, পুজোর পর তারা সবাই বাড়িতে বসবাস করা শুরু করে। বাড়িতে প্রবেশের 15 দিন পর থেকে সবিতার শরীর সুস্থ হতে শুরু করে, বা বলা চলে সুস্থ হয়ে যায়। যে সমস্যাগুলো হচ্ছিল সবিতার, সেই সমস্যাগুলো কমতে শুরু করে এবং একেবারে নিঃশেষ হয়ে যায়। এমনকি তার চুলগুলো ঠিক হয়ে যায়। সবিতা এবং তার পরিবার পুরো একসাথে গোটা সংসার খুব সুন্দর করে জীবনযাপন করতে থাকে। তবে তার পরিবার জানতো না যে এই সুখটা তাদের জীবনে বেশি দিনের নয়। নতুন বাড়ির মধ্যে দিয়েই তাদের জীবনে কালো অধ্যায়ের সূচনা হবে, যা তারা কোনোদিনও ভাবেনি। এবার আমি সবিতার ভাষায় ঘটনাটি তুলে ধরছি। প্রায় 1 মাস পর একদিন রাতে আমার স্বামীর নাইট ডিউটি ছিল। আচ্ছা, এটা কিন্তু সবিতা বলছে যে 1 মাস পর একদিন রাতে আমার স্বামীর নাইট ডিউটি ছিল, তাই নিচের ঘরে আমি একাই ঘুমোচ্ছিলাম, আর উপরে আমার ছোট মেয়ে ঘুমোচ্ছিল। রাত ঠিক 2টো। আমার পায়ের কাছে জানলাটা খোলা ছিল। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় প্রবল তৃষ্ণায়। চোখ দুটো খুলে আমি দেখি পায়ের কাছের জানালাটার পর্দাটা মাঝারি বাতাসে বারবার তুলে উঠছে। সে পর্দার আড়াল থেকে কেউ যেন ঘরে উঁকি মেরে দেখছে। আমি আমার চোখটা ভালো করে কচলে সেই দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। যে আমাকে দেখছে সে আর কেউ নয়, সেই তান্ত্রিকটা। জরাজীর্ণ, রোগা, ছিপছিপে শরীর, বুক অব্দি দাড়ি, মাথায় বড় তিলক কাটা, আর সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো। কারণ তার চোখ প্রথম দিনের মতন স্নিগ্ধ নেই। চোখ দুটো যেন ঠিকরে তার কোটর হতে বেরিয়ে আসতে চাইছে। চোখগুলো রক্ত জবার মতো লাল। সে এক দৃষ্টিতে আমার ঘরের দিকে তাকিয়ে আছে। তাকে দেখে নিজের অজান্তেই আমার শরীরটা অসম্ভব ভারী হয়ে আসে। ঘরের ভিতরে বাতাসটা যেন বদলে যায় এক নিমেষে। চোখের পলক পড়তেই সেখানে আমি আর কাউকে দেখতে পাই না। পরের দিন সকালে উঠে রাতের ঘটনাটি আমি মনে মনে ভুল ভাবি। কারণ আমি ভাবি যে তিনি কেনই বা আসবেন আমাদের বাড়িতে, আর আসলেও অত রাত্রিবেলা তিনি কেন আসবেন। তাই সে বিষয়ে কাউকে আর কিছু বলিও না। সেদিন সন্ধ্যার সময় খবর আসে আমার বড় মেয়ে মানে কবিতা হাসপাতালে ভর্তি। খবর পাওয়া মাত্রই আমি হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি কবিতার অ্যানিমিয়া রোগ দেখা দিয়েছে। তাকে নিয়মিত রক্ত দিতে হবে। শরীর পুরো শূন্য, ধবধবে সাদা কবিতার সম্পূর্ণ শরীর, যেন কেউ তার শরীর থেকে সব রক্ত শুষে খেয়ে নিয়েছে। কবিতাকে এখন বেশ কিছুদিন হাসপাতালেই রাখা হবে এবং এভাবেই আরো 3-4 দিন কেটে যায়। আমার মন প্রচন্ড খারাপ হয়ে যায়। আমার ঘরের পাশেই রান্নাঘর। তো এর মধ্যেই একদিন সন্ধ্যার সময় আমি জল খাবার বানাচ্ছি রান্নাঘরে। তখন বাড়িতে কেউ ছিল না। ছোট মেয়েও আসেনি কাজ থেকে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার ঘরে একটা বাচ্চার শব্দ হচ্ছে, যেন আমার ঘর থেকে কোনো বাচ্চা হাসছে। আমি ভাবলাম মেহু এসেছে কি। আমি ডাক দিলাম, কে রে, মেহু নাকি? আয় এখানে, ওই ঘরে কি করছিস? কিন্তু ওই ঘর থেকে কোনো উত্তর এলো না। তখনও কিন্তু হাসির আওয়াজটা হয়েই চলেছে। আমি খাবার বানানো বন্ধ করে ছুটে গেলাম পাশের ঘরে। সেখানে গিয়ে তো আমি পুরো হতবাক। দেখি ঘরে কেউ নেই, আর ঘরের মেঝেতে ছোট বাচ্চার ধুলো মাখা পায়ের ছাপ। অদ্ভুত ব্যাপার হলো, পায়ের ছাপটা শুধু আমার ঘরেই আছে। বাইরে বা গেটের কাছে কোনো পায়ের ছাপ নেই। কেউ যদি এসেও থাকে তাহলে সে গেল কিভাবে? নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে।
তখনই দেখি বাড়িতে মেহু আর ছোট মেয়ে হাত ধরে ঢুকছে। আমি মেহুকে জিজ্ঞাসা করি, তুই কি এক্ষুনি এসেছিলি বাড়িতে? তো মেহু উত্তর দেয় যে, কই না তো, আমি তো মাসির সাথে এলাম। মাসি তো কাজ থেকে বাড়ি ফিরে আমাকে নিয়ে এলো, মানে বাড়ি ফেরার পথে আমাকে নিয়ে এলো। তো মেহুর উত্তর শুনে আমি আরো চিন্তায় পড়ে গেলাম যে আমি কি তাহলে ভুল শুনলাম? কারণ আমি তো সত্যিকারের একটা বাচ্চার আওয়াজ শুনেছিলাম আমার ঘর থেকে। তো সেদিন রাত্রিবেলা মেহু আমার সঙ্গে আমার বাড়িতেই থাকলো। রাত হয়ে গেলে মেহু আমার কাছে ঘুমোয়, আমার আর আমার স্বামীর মাঝখানে। হঠাৎ করে মাঝরাতে ঘুমটা ভেঙে যায়। আমি আমার পাশ থেকে শুনতে পাচ্ছি মেহু জানি কার সঙ্গে কথা বলছে। মেহু বলছে, ভাই তুই নিচে কেন? উপরে আয়, আমরা একসাথে ঘুমাবো। আমি তো ঘুম থেকে উঠি, চোখ খুলে দেখি মেহু খাটের তলায় ঝুঁকে কারোর সঙ্গে কথা বলছে এবং তাকে খাটে ডাকছে। আমার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি মেহুকে বলি, কিরে কার সাথে কথা বলছিস তুই? মেহু আমার দিকে তাকিয়ে বলে, দেখো না ভাইটা নিচে খেলছে, খাটের উপর আসছে না। আমি নিচের দিকে ঝুঁকি, কিন্তু খাটের নিচে কেউ নেই, খাটের তলাটা অন্ধকার। আমি মেহুকে বলি, কেউ নেই ভাই, স্বপ্ন দেখছিস? তুই আয়, ঘুম পাড়িয়ে দি আয়। এই বলে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু মেহু ঘুমের ঘরেও ভাই ভাই করে যাচ্ছিল। পরের দিন দুপুরবেলা আমি হাসপাতালে ছিলাম কবিতার কাছে। হঠাৎ করে আমার নাম্বারে একটা ফোন আসে। আমি কলটা রিসিভ করি। ওই প্রান্ত থেকে একটা আতঙ্কিত গলায়, একজন পুরুষ মানুষের গলা আর কি। তো তিনি বলে ওঠেন যে, হ্যালো, সোহেলির মা আপনি? আমি বললাম যে হ্যাঁ বলুন, কি হয়েছে? তখন তিনি বললেন, সোহেলি নাকি অফিসে অজ্ঞান হয়ে গেছে, আর ওর জ্ঞান আসছে না, তাই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি তড়িঘড়ি যেন সেখানে যাই। আমি তড়িঘড়ি গেলাম, গিয়ে দেখলাম সোহেলির তখনও জ্ঞান ফেরেনি। ওর কলিগদের কাছ থেকে জানতে পারি সোহেলি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল আর ভীষণ কাঁপছিল। তার সাথে সোহেলির মুখে একটা অদ্ভুত শব্দ হচ্ছিল আর ওর মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছিল। পরে ডাক্তারের থেকে জানতে পারি ওর নাকি মির্গি রোগ দেখা দিয়েছে। ওকে হাসপাতালে রাখা হবে 2 দিন, তারপর ছেড়ে দেওয়া হবে, আর বেশ কিছু ওষুধ নিয়মিত ওকে খাওয়াতে হবে। রাতে আমি বাড়ি ফিরে যাই আর আমার স্বামী হাসপাতালে থাকে, কারণ এখন মেহুকে দেখাশোনা আমাকেই করতে হবে, কারণ কবিতাও হাসপাতালে। আমার ভালো লাগছিল না, দুটো মেয়েই কিভাবে অসুস্থ কি করে হয়ে গেল। বাড়ি ঢুকে আমার ঘরের সামনে যেতেই অবাক হয়ে যাই, দেখি মেহু মেঝেতে বসে খেলনা নিয়ে খেলছে আর কারোর সঙ্গে কথা বলছে, যেন কাউকে খাইয়ে দিচ্ছে। আমি মেহুকে বলি, কার সঙ্গে কথা বলছো মেহু সোনা? মেহু বলে, ওই যে ভাই। আমি সারা ঘর খুঁজেও কোনো ভাইকে দেখতে পেলাম না। আমার মাথাটা ঝিমঝিম করতে থাকে। তারপর রাত হয়ে যায়, আমি আর মেহু ঘুমিয়ে পড়ি ওকে জড়িয়ে ধরে। সেদিন রাতে জানলার পাল্লা দুটোর প্রবল আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ দুটো খুলে দেখি জানলার বাইরে জমাট বাঁধা অন্ধকার, আর সেই অন্ধকারের ভিতর থেকে একটা বড় হাত আমার দিকে এগিয়ে আসছে। হাতটা সম্পূর্ণ ধোঁয়ায় ঢাকা। হাতটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমি পুরো স্তব্ধ হয়ে যাই। আমি নড়াচড়া করতে পারছি না। হাতটা আমার অনেক কাছে চলে এসেছে। হাতটা আমার গলাটা শক্ত করে চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি যে পাশে কাউকে ডাকবো তার ক্ষমতা নেই শরীরে। তখনই পাশ থেকে মেহু বলে ওঠে, তারপর হাতটা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। জানলায়ও কেউ নেই। আমি ভয়ে ভয়ে গিয়ে জানালাটা বন্ধ করে দিই। তার পরের দিন থেকে ঘরে আর একটা সমস্যা শুরু হয়। আমার পেটে আর কোমরে ভীষণ ব্যথা শুরু হয়। ওষুধ নিয়ে 2-3 দিন ঠিক থাকি, আবার ব্যথাটা চলে আসে। ব্যথাটা কমে না। ততদিনে সোহেলিও বাড়ি ফিরেছে, 2 দিন রেস্ট নিয়ে আবার কাজে জয়েন করেছে। একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, বাড়ি তৈরির পর থেকেই নতুন সমস্যা দেখা দিচ্ছে বাড়িতে।
আর প্রত্যেক রাতে যখন কোনো অদ্ভুত ঘটনা ঘটছে, পরের দিনই বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। তাই আমি ঠিক করি সেই তান্ত্রিকের কাছে আবার যাব। কথা মতো যাওয়া হয়, কিন্তু কোনো রকম ভাবেই সেই তান্ত্রিকের খোঁজ পাওয়া যায় না। আর এইদিকে যে মহিলাটি আমায় যোগাযোগ করিয়ে দিয়েছিল সেও এখন পাল্টি খেতে থাকে। এতদিনে আমার ব্যথাটা এতটাই বেড়ে যায় যে আমাকে ডাক্তার দেখাতে যেতে হয়। ডাক্তার বেশ কিছু রিপোর্ট করতে দেয় এবং রিপোর্টগুলো করে জানা যায় যে আমার পেটে অনেকগুলো টিউমার হয়েছে, সেগুলোকে অপারেশন করতে হবে। অপারেশনের 2 দিন আগে ঘটে যায় বাড়িতে একটা বড় দুর্ঘটনা, যা পরিবারের সব সদস্যদের শোকাগ্রস্ত করে তোলে। ঠিক 2 দিন আগের রাতের ঘটনা। আমার ঘরের জানলাটা বন্ধ ছিল। আমি জানলার দিকে মাথা আর ঘরের দরজার দিকে পা দিয়ে শুই। রাত ঠিক কয়টা বাজে খেয়াল নেই, একটা অদ্ভুত আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। আমি শুনতে পাই, বলা চলে আমি বুঝতে পারি যে আমার ঘরের মধ্যে কেউ যেন পা টেনে টেনে হাঁটছে। আমি বিছানায় উঠে বসে লাইট জ্বালাই, কিন্তু না, ঘরে কেউ কোথাও নেই। আমি ভাবি আমার মনের ভুল হয়তো, তাই আবার ঘুমানোর চেষ্টা করি। আওয়াজটা আবারও হতে শুরু করে। আমার সারা শরীর ভারী হয়ে আসছে। তখন ভয়ে আমি ঘামছি, নিজের বুকের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পারছি। তখনও কিন্তু আমার চোখটা বন্ধ। এমন সময় আমি শুনতে পাই আমার ঘরের দরজাটা একা একা খুলে গেল। কিন্তু দরজা তো একা একা খোলার কথা নয়, আমি ছিটকিনি দিয়ে শুয়েছিলাম। কিন্তু সেটা একা একা কিভাবে খুলে গেল আমি বুঝলাম না। মনে কিছুটা সাহস সঞ্চয় করে চোখ খুলি এবং যা দেখি তাতে আমার আত্মারাম খাঁচা হয়ে যায়। আমি দেখি ঘরের দরজার কাছে একটা বিশাল উঁচু অবয়ব দাঁড়িয়ে আছে এবং সেই অবয়ব একটা ঘন জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। অবয়বটা ধীরে ধীরে পা ঘষে ঘষে ঘরের ভিতর প্রবেশ করল। ঘরে জ্বালানো মৃদু আলোর বাল্বটা কয়েকবার ব্লিঙ্ক করে প্রবল আওয়াজ করে ফেটে গেল। সাথে সাথে মাথার উপরের জানালাটা দাম করে খুলে গেল আর রাস্তার আলোটা আমার ঘরের ভিতর প্রবেশ করল এবং সেই আলোটা কিছুটা সেই অবয়বের শরীরের উপর এসে পড়ল এবং তাতেই আমি দেখলাম তার সাদা মুখ, চোখ দুটো সাদা, মনে হচ্ছে যেন অনেক দিনের পুরনো বাঁশি মরা। তার মাথার বাম দিকটা থেঁতলানো, সেখান থেকে রক্ত ঝরছে, মুখটা বিকৃত কুৎসিত। আর তার একটা পা অদ্ভুতভাবে বাঁকানো ধরনের, যেন মনে হচ্ছে হাঁটুর থেকে কেউ যেন পাটাকে ভেঙে দিয়েছে। এমন দৃশ্য দেখে আমি পুরো পাথর হয়ে যাই। আমি নড়াচড়া করতে পারছিলাম না। শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে যাচ্ছে অনবরত। ঘরের তাপমাত্রা যেন সময়ের সাথে পাল্লা দিয়ে কমে চলেছে। ঘরের ভিতর এক অদ্ভুত নীরবতা কাজ করছে। সেই নীরবতা ভঙ্গ করে অবয়বটি করুণ কণ্ঠস্বরে আমাকে বলে ওঠে, আমার মুক্তি চাই, আমাকে মুক্তি দে। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। কাল আমি কি স্বপ্ন দেখলাম নাকি লোকটা সত্যি আমার ঘরে এসেছিল আমি জানি না। আমি বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে চা বানাই বেশ কড়া করে, আর একটা কাপে চা আর জল খাবার নিয়ে উপরে ছোট মেয়ের ঘরে যাই। ওর ঘরে গিয়ে আমি যা দেখি তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি দেখি আমার ছোট মেয়ে মেঝেতে পড়ে আছে। ওর হাত পা বেঁকে গেছে, মুখ থেকে আবার রশি গ্যাঁজলা বেরোচ্ছে, চোখ দুটো খোলা, বিস্ফারিত, যেন কোনো কিছু দেখে ভীষণ ভয় পেয়েছে। তাড়াতাড়ি করে পাড়ার কিছু লোকজনকে ডাকা হয় এবং একজন ডাক্তারকে ডেকে আনা হয়। জানা যায় আমার মেয়ে আর নেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। একদিকে কবিতা হাসপাতালে, অন্যদিকে আমার ছোট মেয়েকে হারানো, আরেকদিকে আমার অপারেশন। আমাদের পরিবার সম্পূর্ণ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। 2 দিন পর আমার টিউমারের অপারেশন করা হয়। অপারেশন ঠিকঠাক হয়, কোনো সমস্যা হয় না। অপারেশনের পর থেকে আমাদের বাড়িতে তেমন কিছু হয়নি। আমি ভাবি যে যা সমস্যা হচ্ছিল বাড়িতে সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। এই কদিনে কোনো সমস্যা না থাকলেও বাড়িতে যেখানে সেখানে সাপ দেখা দিত।
এত সাপ এর আগে বাড়িতে কখনোই দেখতে পেতাম না, এবং দিন দিন এই সাপের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছিল। ভয়ে আমরা বাড়িতে কেউ থাকতে পারতাম না। সাপ তাড়াতে গিয়ে আমার স্বামীকে সাপে কামড়েও দিয়েছিল। বেশি বিষধর সাপ ছিল না বলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ধীরে ধীরে সাপের উপদ্রব কমলে বাড়িতে আরেকটু উপদ্রব শুরু হয়। মেহু একদিন স্কুল থেকে তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসে। তখন বাড়িতে কেউ ছিল না। যখন আমরা বাড়ি ফিরি তখন দেখি মেহু অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। আমরা দেখি মেহু সারা ঘরে হামাগুড়ি দিচ্ছে বাচ্চাদের মতো, আর খিলখিল করে হাসছে। আমরা যখনই ওকে তুলতে যাচ্ছি মেহু হিংস্রভাবে আমাদের দিকে তাকাচ্ছে, আর তার শরীরে যেন 10 জনের শক্তি। সেই সময় মেহু চোখ দুটো রক্ত জবার মতো লাল টকটকে করে রেখেছে, যেন তার চোখের কোটর থেকে চোখগুলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। ওটুকু বাচ্চার এমন মুখ দেখে যে কেউ ঘাবড়ে যাবে। তার মুখটা দবদবে সাদা, যেন শরীরে কোনো রক্তই অবশিষ্ট নেই। মেহু হামাগুড়ি দেওয়া থামিয়ে নিজে নিজেই নিজের চুল ছিঁড়তে থাকে আর কাঁদতে থাকে জোরে জোরে। কিছু সময় পর মেহু একদম স্বাভাবিক হয়ে যায় আর শুধু বলতে থাকে, দেখো ভাইটা আমাকে ডাকছে, ডাকছে আমাকে ভাইটা। তারপর মেহু অজ্ঞান হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক নয় দেখে মেহুকে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা জানায় মেহুর উপর একটা শিশু আত্মা ভর করেছে। ওই শিশুটি ওর শরীর ছেড়ে এখনো যায়নি। ওকে একটা মাদুলি আর জল পড়া দেওয়া হয়। তারপর মেহু একদম স্বাভাবিক থাকে বেশ কিছুদিন। তবে আমার টিউমার অপারেশনের পরও আরেকটা সমস্যা দেখা দেয়। আমার পেটে আবারও ব্যথা শুরু হয়। অনেক ডাক্তার দেখানো হয়, রিপোর্ট করা হয়, কিন্তু কোনো রোগ শরীরে ধরা পড়ে না। আমারও শরীর ধীরে ধীরে করে অসুস্থ হতে শুরু করে। একদিন আমি ঘরে ঢুকে দেখি মেহুর মাদুলিটা ঘরের তাকের উপর রাখা। আমি তখনই মেহুর খোঁজ করি। শুনি মেহু ওর বাবার বাড়িতে, মানে বড় মেয়ের শ্বশুর বাড়িতে আছে, এবং সেখানে ও অদ্ভুত আচরণ করছে। আমি এক মুহূর্ত দেরি না করে মেহুর কাছে যাই। গিয়ে দেখি মেহু নিজের চুল ছিঁড়ছে বসে বসে। মাথায় অর্ধেকের বেশি চুল সে ছেড়ে ফেলেছে। চুলগুলো সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মুখ পুরো ফ্যাকাশে, চোখগুলো লাল, চোখ দুটো হিংস্রতায় পরিপূর্ণ। ওখানে উপস্থিত কারোর সাহসই হচ্ছে না মেহুর কাছে যাওয়ার। মেহুর এমন পাশবিক রূপ যেন আমাদের সেখানে দর্শকে পরিণত করেছে। মেহু যেন বদলে গেছে পুরো। মেহু ভিতরে যেন একটা অন্য মানুষ। এরপর সকালবেলা ওকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এর আগে সারা রাত অত্যাচারের পর ভোরে আজানের সময় মেহু অনেকটা স্বাভাবিক হয়ে যায়। ওঝা পরিষ্কার জানিয়ে দেয় যে সে আর কিছু করতে পারবে না, কারণ এখন মেহুর মধ্যে 2টো শক্তি প্রবেশ করেছে এবং এই বাড়িটাতেই কোনো অসুবিধা আছে। তার জন্য সেই ওঝা আমার দাদুর ঠিকানা দেয় সেই মহিলাকে, আর সেই মহিলা আমার দাদুর কাছে আসেন। দাদুর থেকে আরো জানতে পারি মহিলাটির বাড়ির ভিটে মাটিতে নাকি 3টে কঙ্কালের মাথা পোতা আছে, একটা সাপের, একটা ছোট শিশুর, আর একজন প্রাপ্ত পুরুষের মাথা যে অবঘাতে মরেছে। 3টে আত্মার প্রভাবই বাড়িতে পড়েছে, কারণ তাদের শরীরের অংশ অন্য জায়গায় হওয়ার কারণে তাদের আত্মার মুক্তি ঘটেনি। আর এই কাজটি সে তান্ত্রিক করেছে তার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য। আর সবিতার চুলে যে জট পড়তো সেটা মা মনসার জট ছিল। মা নিজেই তার কাছে আসতে চাইছিল, কিন্তু তার এই শক্তিটি সেই তান্ত্রিক হরণ করেছে। তাই দাদু থেকে কিছু ক্রিয়া করতে দেয় এবং পরামর্শ দেয় যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ভেঙে ভিটে মাটি থেকে ওই 3টে মাথা বের করে গঙ্গায় ফেলতে। তিল তিল করে গড়ে তোলা বাড়িটি ভাঙতে কার মন চায়। সমস্ত উপার্জনের টাকা সেই বাড়িতে ব্যয় করা হয়েছিল। তাই প্রায় 2 মাস পর বাড়িটা ভাঙা হয় এবং সত্যি বাড়ির ভিটে থেকে 3টে মাথা বের হয়। একটার আকার ছোট, একটার মাঝারি এবং আরেকটার বড়। মাথাগুলোর উপরে সিঁদুর মাখানো এবং মাটির মধ্যে থাকা নানান পোকা ঘেরা ছিল সেই মাথা 3টেতে। তারপর তাদের পরিবারে আর কোনো সমস্যা হয় না। আমার পেটের ব্যথা সেরে যায়, মেহুও ঠিক হয়ে যায়, আর কবিতাও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানিও। ঘটনাটা শুরু করি 2024 সালের এপ্রিল মাসে, যখন এই স্কুলটায় জব পাই। তখন কলকাতায় থাকার জায়গা আমি পাইনি এবং সেই জন্য আমি আমার মাসির বাড়িতে থাকতে শুরু করি। 1 মাস পর আমি একটা গার্লস পিজিতে থাকতে শুরু করি এবং ওখানেই একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। ওর বাড়ি ঝাড়খণ্ডে। তো
তো মেয়েটি মেডিকেল স্টুডেন্ট এবং ওর কাছে আমি কিছু ভৌতিক অভিজ্ঞতা শুনি। তার মধ্যে একটা ঘটনা আমি ওর ভাষায় তোমাকে বলছি। আমার ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত গ্রামে বাড়ি। বাবা চাষাবাদ করেন এবং তারপর পড়াশোনার জন্য রাঁচিতে চলে আসি। রাঁচি থেকে স্কুলের ছুটিতে আমি গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম। ওখানে আমার ঠাকুমা, কাকু, কাকিমা, তাদের ছেলে মেয়ে সবাই থাকতো। আমাদের গ্রামের বাড়িটা অন্যান্য বাড়ির থেকে বেশ অবস্থাপন্ন, আর সেই জন্য বেশ কিছু মানুষ আমাদেরকে হিংসেও করত, ক্ষতি করতে চাইতো। তো এবার যখন গেছি তখন আমার এক দিদির বিয়ে ছিল। তো বাড়িতে প্রচুর লোকজন, সবাই মিলে শোয়ার এত জায়গা নেই বলে ঠিক করা হলো যে সবাই মিলে ছাদে শোয়া হবে। তো ছাদে সবাই মিলে শোয়ার মজাটাই আলাদা। তো দিদির বিয়ে ছিল, তো যে দিদির বিয়ে সেই দিদি তার মায়ের সঙ্গে নিচে ছিল, আর বাকি সবাই আমরা ছাদে। তো মেয়ের বিয়ে, সবার মধ্যে একটু কষ্ট থাকলেও মজা করছিলাম। রাত হলো, আমার বাবা একটা কাজে পাশের গ্রামে গেছিল এবং অনেক রাত হওয়ার পরও উনি আসছিলেন না। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম যে বাবা কখন আসবে। মা বলল, চিন্তা করিস না, পাশের বাড়ির কাকুটাও তোর বাবার সঙ্গে আছে, ঠিক চলে আসবে। আমার বাবার জন্য ছাদের একটা ধারে শোবার জায়গা রেখে মা তার পাশে শুয়ে পড়ল। সবাই যখন ঘুমিয়ে গেছে, রাত্রি 1:30 নাগাদ আমার বাবা ফিরল। মা সেটা বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, তুমি এলে? বাবা বলল, হ্যাঁ দেরি হয়ে গেল একটু, কিন্তু সব কাজ কমপ্লিট, চিন্তা করো না। মা বলল, ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি ঘুমের ঘরে কথাগুলো শুনছিলাম। তারপর যথারীতি সবাই ঘুমিয়ে যায়। তারপর সকালবেলা মা যখন ঘুম থেকে উঠছে তখন দেখছে বাবা পাশে নেই। মা অনেক ভোরে ওঠে। মা ভাবছে, কি ব্যাপার, এত ভোরে তো বাবা ওঠে না। তারপর এদিক ওদিক দেখতে দেখতে মা নিচে যায়। তখন কিন্তু বাকি সবাই ঘুমোচ্ছে। তো মা যেই সদর দরজার দিকে গেছে, দেখছে বাবা দরজার ওখানে ধুলো মাখা অবস্থায় পড়ে আছে। তো এই দেখে আতঙ্কে মা চিৎকার করে ওঠে এবং সেই চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। এখানে বলে রাখি, আমার বাড়ির ছাদ থেকে সদর দরজা প্রায় 10 মিটার দূরে। তো সবাই হুড়মুড়িয়ে নেমে বাবাকে জাগানোর চেষ্টা করে। বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, দুটো পায়ে থাই এর উপর, আর হাতে 5টা করে আঙুলের দাগ। অর্থাৎ কাউকে যদি ঘুমন্ত অবস্থায় হাতে পায়ে ধরে চন্দোলা করে কেউ নিয়ে যায়, তাহলে হাতে আর পায়ে যেরকম যেই যেই জায়গায় বিশেষ করে দাগ হবে, সেখানে সেখানে দাগ। আর হাতগুলো যদি গরম লোহার হয়, তাহলে যেমন ফোসকা পড়ে যাবে স্কিনের উপর, সেরকম ফোসকার দাগ সারা শরীরে। এরপর বাবার জ্ঞান ফিরল। বাবাকে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছিলটা কি, ছাদ থেকে কি করে বাবা এখানে এলো। তো বাবার গায়ে তখন ধুম জ্বর এবং বাবা জানালো যে সে নাকি ছাদে গিয়ে শুয়েছিল, ঘুমিয়েই পড়েছিল। এমন সময় দুজন এসে বাবাকে বলেছে যে চল আমার সঙ্গে। তো বাবা বলেছে যে যাবো না, আমার ঘুম আসছে, আমি সকালে যাব। বাবা দেখেও নি অত ভালো করে। এবং তারপর তারা নাকি বাবাকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যেতে লাগলো। বাবার সঙ্গে ওদের খুব ধস্তাধস্তি হলো এবং এরপর বাবা আর কিছু জানে না। এই ঘটনাটা হওয়ার আগে কিছু জিনিস জানাই। আমাদের গ্রামের বাড়িতে মা মনসা আছে, যাকে আমরা ইষ্টদেবী রূপে পুজো করি। তিনি অনেক সময় আমাদেরকে রক্ষা করেছেন। এই ঘটনাটা হওয়ার আগে মায়ের পুজো করা একটা সজনের ডাল আমাদের বাড়ির সদর দরজায় ঠেসিয়ে রাখা হতো। এটা কেন রাখা হয়েছিল আমার জানা নেই, জাস্ট ওই সজনের ডালটা ওখানে রাখা হতো। তো বাবা যখন রাত্রে বাড়িতে আসে, সেদিন ওটা ওখানে শুইয়ে দেওয়া ছিল, ঠেসানো ছিল না। এবার হয়তো বাবা